সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি বাংলাদেশের প্রতিদিনের আয়োজন সংবাদ ভিত্তিক পর্যালোচনা অনুষ্ঠান ফ্রন্ট পেজে। আপনাদের সঙ্গে আছে আমি রিশান নাসরুল্লাহ। দর্শক, আমরা উল্লেখযোগ্য সংবাদ নিয়ে পর্যালোচনা করব। পর্যালোচনার জন্য আমার সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন মাহবুব কামাল, কলামিস্ট ও সিনিয়র সহকারী সম্পাদক, দৈনিক যুগান্তর। মাহবুব কামাল, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনায় যাওয়ার আগে একটু আজকের দৈনিক পত্রিকাগুলোর সংবাদগুলো একটু জেনে নেই। শুরুতে প্রথম আলো, নির্বাচন না হলে ঝুঁকিতে পড়বে জাতীয় নিরাপত্তা, বিশেষ সাক্ষাৎকারে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, চলমান থাকবে সংস্কার ও জাতিসংঘের প্রধান উপদেষ্টা। দৈনিক আমার দেশ, দুই দলের সংসদ নির্বাচনের প্রস্তুতি, জামায়াত ও বিএনপি, গণসংযোগে ব্যস্ত বিএনপির মনোনয়ন প্রত্যাশীরা, কল্যাণ রাষ্ট্রের ইশতেহার সাজাচ্ছে জামায়াত। গাজায় গণহত্যা চলতে থাকলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না, জাতিসংঘ অধিবেশনে ডক্টর ইউনূস। বাংলাদেশ প্রতিদিন, ফেব্রুয়ারিতে ভোটের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘের প্রধান উপদেষ্টা। শৃঙ্খলা রক্ষায় কঠোর বিএনপি, ছাড় দেওয়া হবে না কাউকে, ক্লিন ইমেজধারী তেগিরা পাবেন মনোনয়ন। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার চ্যালেঞ্জে এনসিপি। সমকাল, ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি চলবে সংস্কার কাজও, প্রধান উপদেষ্টা। আওয়ামী লীগ যাবার ৫৭ আসনে বিএনপির বিশেষ নজর। কালের কণ্ঠ, সংস্কার বাস্তবায়নে অনিশ্চয়তা নেই, জাতিসংঘ ভাষণে প্রধান উপদেষ্টা। খালেদা জিয়া ফেনী ১ আসন থেকে নির্বাচনে প্রার্থী হতে পারেন। ডেঙ্গুতে মৃত্যুহার বিশ্বের সর্বোচ্চ বাংলাদেশ। দৈনিক যুগান্তর, ভোটের জোট নিয়ে নতুন হিসাব নিকাশ শুরু, সমঝোতার পথে রাজনীতি। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, জাতিসংঘ ভাষণে প্রধান উপদেষ্টা। দৈনিক ইত্তেফাক, বারবার কেন ডোবে চট্টগ্রাম, ১৪,০০০ কোটি টাকার প্রকল্প তবু মিলছে না কাঙ্ক্ষিত সুফল। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতির সঙ্গে চলছে সংস্কার কার্যক্রম। দেশ রূপান্তর, নয়াবাকে বিদেশ সম্পর্ক, কূটনীতি নিয়ে একটি বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের গণতন্ত্র আর হুমকির মধ্যে পড়বে না, জাতিসংঘের প্রধান উপদেষ্টার ভাষণ। দৈনিক কালবেলা, দুই প্রস্তুতি নিয়ে এগোচ্ছে বিএনপি জামায়াত। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতে, চলমান থাকবে সংস্কার, প্রধান উপদেষ্টা। মানবজমিন, মানুষের ভোটে ভয় কেটেছে, প্রার্থী নিয়ে নানা চিন্তা। ১১ খলিফার নিয়ন্ত্রণে মির্জা কাদেরের রাজত্ব। ফেব্রুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে জাতিসংঘের প্রধান উপদেষ্টা। বণিক বার্তা, চলতি অর্থবছরে এলএনজি আমদানিতে ব্যয়, গ্যাসকূপ খনন ও জরিপে বরাদ্দের ৫১ গুণ। জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে পারেন ৭ ডেলিগেট, কিন্তু সব সরকারই নিয়ে যায় বড় বড় বহর। ডেইলি স্টার, রিটার্ন স্টোলেন অ্যাসেটস টু দি রাইটফুল ওনার্স, ইউনুস আর্কস countries institution to the UN, IMF limits Bangladesh foreign loan intake, BNP struggles to finalize candidates in half of seats. New Age, 1 in 6 dengue death child, Yunus asks foreign nations to return stolen assets. মোটা দাগে এই ছিল সংবাদগুলো। সব দেখা যায় যে নির্বাচনকেই প্রাধান্য দিচ্ছে এবং প্রধান উপদেষ্টার জাতিসংঘের যে ভাষণ, সেটিও বলা হয়েছে নির্বাচনকে কেন্দ্র করেই, যে সংস্কার এবং নির্বাচন একসঙ্গে চলবে। অর্থাৎ বলা যায় যে আমরা একটা নির্বাচনী রোডম্যাপের মধ্যেই আছি। সেই রোডম্যাপের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাজগুলো চলছে, কিন্তু সেই জায়গায় ঐক্যমত হয়নি। রাজপথেও রয়েছে রাজনৈতিক দলগুলো। আপনার কি মনে হয় কারণ সামনে নির্বাচনের যে প্রতীক্ষায় যে আকাঙ্ক্ষা রয়েছে, সেটি দিকে আমরা কত দূর এগিয়েছি? এখানে দুইটা প্রশ্ন। একটা হচ্ছে যে নির্বাচন আদৌ ফেব্রুয়ারিতে হবে কিনা, আর সেকেন্ডলি হচ্ছে যে নির্বাচন যদি হয় তাহলে নির্বাচনটা কেমন হবে। এটা দুইটা প্রশ্ন। প্রথম কথা হচ্ছে যে আমরা তো সবাই আশাবাদ ব্যক্ত করতেছি, এবং বাংলাদেশে হয়েছে কি জানেন, বাংলাদেশে মানে আশাবাদ ব্যক্ত করাটা এটা একটা স্মার্টনেস হয়ে গেছে। হ্যাঁ, যে যদি আমি আশা দেখাইতে না পারলাম তাহলে আমি কিসের স্মার্ট, কিসের জ্ঞানী, কিসের মানে বুদ্ধিজীবী। সবাই দেখবেন প্রবলেম বলবে যে ঘন অন্ধকারে একটা সিলভার লাইন দেখা যাচ্ছে, হ্যাঁ, সুরঙ্গের শেষে আলো দেখা যাচ্ছে ইত্যাদি। তো ইনফ্যাক্ট আই এম নট অ্যান অপটিমিস্টিক পারসন অ্যাজ ফার অ্যাজ বাংলাদেশ পার্সপেক্টিভ ইজ কনসার্ন। আমি অন্য ব্যাপারে আশাবাদী, কিন্তু বাংলাদেশের ব্যাপারে আমি আশাবাদী না। আমার অত স্মার্টনেস দরকার নাই, আমি যথেষ্ট স্মার্ট। দেখেন, এই যে নির্বাচন হবে কিনা, কতগুলি দেখেন ভাইটাল
কন্ট্রাডিকশন আছে। একটা হলো যে নির্বাচন পিআর সিস্টেমে হবে না আপনার ওয়েস্টমিনিস্টার হবে, এইটা কিন্তু এখনও রিজলভ হয়নি, স্টিল এটা রিজলভ হয়নি। সেকেন্ডলি আপনার এনসিপি বলতেছে, এনসিপিতে ধরেন তো ওদের তো কোনো জনসমর্থন নাইটাই, কিন্তু যেহেতু গভর্নমেন্ট ব্লেসড এবং অনেকে বলে কিংস পার্টি, সেহেতু ওদের একটা প্রেশার, খুব ওয়েটি প্রেশার থাকে তাদের আর কি। তো তারা বলতেছে তারা যদি শাপলার প্রতীক না পায় তারা নির্বাচন ঠেকায় দেবে। তাইলে এনসিপি যদি ডিটারমিন হয় যে তারা শাপলা না, কারণ ইলেকশন কমিশন তো ডিটারমিন তারা শাপলা দেবে না, কারণ এটা জাতীয় প্রতীকের একটা অংশ, দেবে না। তো ফলে ওরা যদি স্টিক করে আর এনসিপি যদি বলে যে শাপলা না দিলে নির্বাচন করতে দিব না, তাহলে একটা প্যাচ লাগবে। এবং কতগুলি কন্ট্রাডিকশন আপনি খেয়াল করলে দেখবেন যে যেমন জামাতের যে পারওয়ার সাহেব উনি বলতেছেন এবার খুনি চাঁদাবাজ বনাম নতুন ভোটার, ঠিক আছে। আবার রুহুল কবির রিজভী বলতেছে কাউকে কাউকে কায়দা করে জিতিয়ে আনার একটা ষড়যন্ত্র চলতেছে। তার কন্ট্রাডিকশনগুলি আছে কিন্তু। যাই হোক, আমরা মেজর কন্ট্রাডিকশন যেটা সেটা হলো যে পিআর না ওয়েস্টমিনিস্টার, এইটা যদি রিজলভ হয় এনসিপির ছাপলা টাপলা কোনোই হবে না, এইটা হলো মেজর আমার কাছে মনে হয় আর কি। যদি হয়ে যায় বা যদি ধরেন যে এই দাবি থেকে জামাত সরে আসে তাইলেও একটা নির্বাচন হবে। আপনার কি মনে হয় যে ঐক্যমত্য কমিশনে তো আলোচনা চলছে, সেই অবস্থায় রাজপথেও ছিল দলগুলো, এই দাবি থেকে সরে আসবে সহসাই? না, আমি বলতেছি ফর আর্গুমেন্ট সেক, যদি তারা সরে আসে, সরার সম্ভাবনা খুবই কম, কিন্তু যদি সরে আসে আর কি, হাইপোথেটিক্যাল এটা, আমরা ধরে নিচ্ছি ফেব্রুয়ারিতে হবে। এখন আসেন যে নির্বাচন যে ফেব্রুয়ারিতে হবে এটা কেমন হবে। পরশুদিন চিফ ইলেকশন কমিশনার খুব আশাবাদ ব্যক্ত করছেন যে কি তারা কারো অধীন নয়, তারা আরপিওতে সেনাবাহিনীকে আইন শৃঙ্খলা বাহিনীতে ইনক্লুড করার প্রস্তাব করছে, তারপরে রাজনৈতিক দলগুলো যাতে ফাউল প্লে না করতে পারে তারা, নানা রকম আশাবাদ, বললাম না সবাই তো আশাবাদ ব্যক্ত করে, বাট ইট হ্যাজ বিকাম এ স্ট্যাটাস সিম্বল আর কি, আশাবাদ দেখানো। দেখেন এই যে সিইসি আশাবাদ ব্যক্ত করলেন না, এটা আমার কাছে না একেবারেই মানে কি বলে যে ফাঁপা বুলি মনে হচ্ছে। বাংলাদেশে চিফ ইলেকশন কমিশনার ইন্ডিয়ান সাবেক চিফ ইলেকশন কমিশনার টিএন সেশনের মতো হওয়া সম্ভব না। ইট ইজ নেক্সট টু ইম্পসিবল, এটা সম্ভবই না। টিএন সেশন কেন এরকম শক্তিশালী নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, কারণটা হচ্ছে ইন্ডিয়ার ডেমোক্রেটিক এবং পলিটিক্যাল ইনস্টিটিউশনগুলি যথেষ্ট শক্তিশালী। টিএন সেশনকে খুব বেশি করতে হয়নি, কারণ ওদের ইনস্টিটিউশনগুলি তো এগুলো করে, হ্যাঁ, পলিটিক্যাল ইনস্টিটিউশন, ডেমোক্রেটিক ইনস্টিটিউশন, একটা সিস্টেমের মধ্য দিয়ে ইলেকশন চলে আসতেছে, সেই মানে রাইট ফ্রম 47, হ্যাঁ, এটা চলে আসছে। তো এটা একটা ইনস্টিটিউশনালাইজ সোসাইটি। এখানে ধরেন যে নানা রকম সমস্যা আছে, নানা রকম কি বলে যে মাইনরিটি মেজরিটি ক্ল্যাশ আছে, অমুক তমুক, তারপরে প্রতিষ্ঠান শক্তিশালী, আপার লেভেলে যান শক্তিশালী, লোয়ার লেভেলটা খারাপ। আমাদেরটা হয়েছে কি, আমাদেরটা লোয়ার লেভেল ভালো, আপার লেভেল খারাপ, জাস্ট উল্টা, রিভার্স। হ্যাঁ, ওদের আপার লেভেল ভালো, লোয়ার লেভেল খারাপ, আমাদের লোয়ার লেভেল ভালো, আপার লেভেল খারাপ। এখন এটা সম্ভব না, টিএনসি সম্ভব না ইন দ্য সেন্স যে ধরেন নির্বাচন একটা সুষ্ঠু করতে গেলে 5টা মেজর স্টেক হোল্ডার আছে। যেমন 1 নম্বর হচ্ছে নির্বাচন কমিশন, 2 নম্বর হচ্ছে গভর্নমেন্ট ইটসেলফ, 3 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী ইত্যাদি প্রশাসন, 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল পার্টি, 5 নম্বরটা খুব ভাইটাল, সেটা হচ্ছে দি ইলেকটোরেট, নির্বাচক মণ্ডলী, যারা ভোট দেবে। এই তো 5টা স্টেক হোল্ডার, এর বাইরে কিন্তু কোনো স্টেক হোল্ডার নেই। তাইলে এখন দেখেন নির্বাচন ঠিক আছে, নির্বাচন কমিশন অ্যাডামেন্ট টু হোল্ড এ সুষ্ঠু নির্বাচন, ভালো কথা। ফর আর্গুমেন্ট সেক ধরে নিলাম গভর্নমেন্টও, এখানে প্রশ্ন আছে, যাই হোক ধরে নিলাম যেটা আইন শৃঙ্খলা বাহিনী যদি আর্মি থাকে, পুলিশ দিয়ে হবে না, আর্মি যদি থাকে, ওরা প্রস্তাব করছে এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলছে যে 1 লাখ আর্মি, তারা যদি আর্মি থাকে তাহলে একটা শৃঙ্খলা থাকবে। 4 নম্বর হচ্ছে পলিটিক্যাল পার্টি হলো। 5 নাম্বারটা যে আছে এই যে ইলেকটোরেট,
এইটা হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য 50% রেসপন্সিবল, 50%, বাকি 50% বাকি চারটা। মানে ইলেকটোরেট বা নির্বাচক মণ্ডল যদি ডেমোক্রেটিক হয়, তারা যদি নিজেরা চায় যে হ্যাঁ আসলে একটা সুষ্ঠু নির্বাচন দরকার, তাইলে প্রবলেম ইজ সলভ। কিন্তু আমাদের ইলেকটোরেট মানে সাম্প্রতিককালে মানে 5ই আগস্টের পরে বা ইত্যাদি এই মবক্রেসির চর্চার মধ্য দিয়ে এমন একটা চরিত্র ধারণ করছে যে এই ইলেকটোরেটকে বিশ্বাস করা যায় না। এবং খুব মজার ব্যাপার, আপনার চিফ ইলেকশন কমিশনার কিছুদিন আগে বলছিলেন যে 300 আসনে নির্বাচন হবে, যেহেতু মবিস্টরা 300 আসনে বিভক্ত হয়ে যাবে, সুতরাং মব হবে না। সম্ভব হবে না। আমি একটা টক শোয়ে বলছিলাম হি ইজ এ লাফিং স্টক, একটা উপহাসের পাত্র এই লোক। সে কী বলে, হ্যাঁ মব বা ধরেন যারা যারা কেওয়াস করবে তারা তো মানে কনস্টিটিউয়েন্সি ওয়াইজ করবে, এক কনস্টিটিউয়েন্সির মবিস্টরা তো অন্য কনস্টিটিউয়েন্সি যাবে না, এইটা বলার কি আছে? ওটা করবে না, নিজের সুযোগ সুবিধা যেখানে শক্তিশালী সেগুলোর বিষয় থাকে, এটা বলার তো কিছু নাই। তো ফলে এগুলি কি বলে, এগুলির কোনো অর্থ খুঁজে পাই না। তো আমি যেটা বলছিলাম যে সেটা হলো যে ইলেকটোরেট এইবার কিন্তু ডু অর ডাই হয়, মানে জামাত এবং বিএনপির, অন্যগুলি বাদ দেন, ওদের তো কোনো ভোট টোট নাই। তো জামাত এবং বিএনপি ডু অর ডাই, হয় কি মন্ত্রের সাধন, না হয় শরীর পাতন। এখন এই ডু অর ডাই কম্পিটিশনে ফলোয়াররা, আপনার ফলোয়ারদের একটা অংশ, সবাই তো আর ওরকম মানে স্টুপিড না, কিছু শুভবুদ্ধি সম্পন্ন লোকও তো আছে। সোসাইটি ইজ এ মিক্সচার অফ স্টুপিড অ্যান্ড গুড পিপুল, হ্যাঁ, এবং ইদানিং দি নাম্বার অফ স্টুপিড পিপুল আর হায়ার দ্যান দি গুড পিপুল, আমার কাছে যেটা মনে হয়। তো এখন যদি যারা স্টুপিড যারা, তারা মব করবে, তারা মানে ডিস্টার্ব করবে নির্বাচন, করবে, ইভেন বুথ ক্যাপচারও হইতে পারে। আই ডাউট শেখ হাসিনার আমলে আপনার কারচুপি হয়েছে, ভয়াবহ কারচুপি হয়েছে, সব ঠিক আছে, কিন্তু ভায়োলেন্স হয় নাই। এটা কারণ তো বিরোধী দল না থাকার কারণে, ধরেন দিনের ভোট রাতে হয়েছে, এটা তো আর ভায়োলেন্সের দরকার হয় না, তাই না? বা 2014-তে তো বিএনপি ছিলই না, ভায়োলেন্স প্রতিপক্ষ না থাকলে ভায়োলেন্স, ইভেন 2018 তো ভায়োলেন্স হয় না। এইবার ভায়োলেন্স হওয়ার সম্ভাবনা আছে, ইভেন বুথ ক্যাপচারের সম্ভাবনা মানে আশঙ্কা আছে। যে যাই বলুক সবাই কিন্তু ওই আশাবাদ দেখাবে, আমি বলতেছি আপনাকে, সবাই দেখাবে, আশঙ্কা আছে এবার। তবে হ্যাঁ, আর্মি যদি সাফিসিয়েন্টলি ডিপ্লয় করা যায় এবং আর্মি যদি মিন করে যে ঠিক আছে একটা নিবেদন হইতে পারে, তাইলে হয়তো কনসিডারেবলি রিডিউসড হবে, এটা কনসিডারেবলি, একেবারে রিডিউস হবে তা না। তো আমরা তো আশা ব্যক্ত করতেই চাই, কারণ হচ্ছে যে এইটা কি বলে যে it has terribly failed. This present government has terribly failed to rule the country. হ্যাঁ, যে যত কথাই বলুক। আমি তো ইউনূস সাহেব তো আসলে কি বলবো, এগুলি বললে মানুষ বলবে যে আপনি এত সমালোচনা করেন কেন, আপনি কি স্বৈরাচারের দোসর? মানে এটা একটা পিকুলিয়ার, হ্যাঁ, মানে মিস্টার এ খারাপ মানে ধরে নিচ্ছে মিস্টার বি ভালো, এটা কোনো লজিক হইল? আমি গভর্নমেন্টকে সমালোচনা করছি, তার মানে এটা কি হাসিনা ভালো? দুইটা ইকুয়ালি খারাপ হইতে পারে না? দুইটা ইকুয়ালি তো খারাপ হইতে পারে, দুইটা ভিন্ন ভিন্ন মাত্রায় খারাপ হইতে পারে না। কিন্তু আমাদের দেশে হইলো কি, যেহেতু আমি বলতেছি মিস্টার এ খারাপ, সুতরাং আমি বলতেছি যে মিস্টার বি ভালো। তো এই জন্য কথা বলা খুব মুশকিল। হ্যাঁ, তা আমি যেটা বলতেছি যে ইউনূস সাহেব বেসিক্যালি উনি একজন বাকসর্বস্ব লোক এবং স্টান্ট মেকার। আমার কাছে যেটা, আমি দীর্ঘদিন তাকে ফলো করে যেটা পাইছি, বাকসর্বস্ব, এবং উনি কি বলে যে স্টানিং কথাবার্তা বলতে ভালোবাসেন, শকিং কথা বলতে ভালোবাসেন, মানুষকে ইমপ্রেস করা এই সেই। কিন্তু এইটার বাস্তবে এটার কোনো ভিত্তি আছে কি না? হ্যাঁ, যেমন কতগুলো পিকুলার হাসির জিনিস আছে, যেমন উনি বলেন যে, আমি একটা ফ্যালাসি ধরেই, তাহলে আপনি বুঝতে পারবেন পুরোটা। উনি বলতেছেন যে আমরা জন্ম নিয়েছি উদ্যোক্তা হওয়ার জন্য, চাকরিজীবী হওয়ার জন্য না। আচ্ছা, এখন সবাই যদি জন্মের দায় মেটানোর জন্য উদ্যোক্তা হয়ে যায়, তাহলে উদ্যোক্তাদের প্রতিষ্ঠানগুলি চলবে কিভাবে চাকরিজীবী ছাড়া? আপনি বলেন তো। সবাই আমরা উদ্যোক্তা হয়ে গেলাম, আমি জন্মের দায় মিটাইলাম যে আমার উদ্যোক্তা হইতে হবে, সবাই উদ্যোক্তা হয়ে গেলাম,
উদ্যোক্তা হলে আমাদের এন্টারপ্রাইজ থাকবে, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান থাকবে, ওরই রান করবে কীভাবে? কর্মী লাগবে না তো? তারা কীভাবে? আপনি যে বলতেছেন যে আমাদের জন্মই হয়েছে উদ্যোক্তা হওয়ার জন্য, দেন কত ফ্যালাসি আর কি। হ্যাঁ, তো এরকম আর কি। তো এবং আর একটা দেখেন, এই যে আমি বললাম যে উনি বাকসর্বস্ব লোক, উনি গ্লোবালি যে 3টা জিনিস সেল করছেন, 3টা আইটেম, এটার মধ্যে একটা হলো যে একটা বিশেষ হচ্ছে আনএমপ্লয়মেন্ট জিরো করবেন, 0.3 মধ্যে আনএমপ্লয়মেন্ট আছে। তাইলে উনি যে 13 মাস থাকলেন, আনএমপ্লয়মেন্টের জন্য উনি কি করছেন? কিছু করছেন? কিংবা বেকারের সংখ্যা অথবা বেড়েছে। অ্যাটলিস্ট একটা মডালিটি তো দেখাইতে হবে যে উনি কি করলেন? ছাত্রদেরকে রাজনীতিতে উদ্বুদ্ধ করলেন। তার মানে পলিটিক্স ইজ অ্যান এমপ্লয়মেন্ট। আমি একটু উনি কি করলেন সেই জায়গাটা আসছে, যদি বলছেন যে ফেব্রুয়ারিতে নির্বাচনে চলমান থাকবে সংস্কার, তারা 11টি কমিশন গঠন করেছিলেন, কিন্তু দৃশ্যমান রাষ্ট্রের সংস্কার কিংবা রাজনীতিতে কোনো সংস্কার কি দৃশ্যমান হয়েছে এই সরকারের মেয়াদে? না, কিসের সংস্কার? আহা, আমি তো বলি যে দেখেন, মানে যেগুলো যে বাগাড়ম্বরগুলি হচ্ছে না, এগুলি ইট উইল এন্ড আপ টু জিরো। এগুলির কোনো ভবিষ্যৎ নাই। আমি পার্সোনালি যেটা মনে করি, চারটা জিনিস চেঞ্জ করলে এগুলি কিছু দরকার হয় না, একেবারেই দরকার হয় না এগুলি। আর আর আপনি আইন করলেন, সংস্কার করে, কেউ যদি না মানে কি করবেন আপনি? কোনো আইন কি মানা হয় বাংলাদেশে? বাংলাদেশের কনস্টিটিউশন কি বলছিল যে 4th অ্যামেন্ডমেন্ট করো? বাংলাদেশের কনস্টিটিউশন বলছিল যে জিয়াউর রহমান আনকনস্টিটিউশনাল পাওয়ার নাও, এরশাদ পাওয়ার নাও? কনস্টিটিউশন বলছিল 15th অ্যামেন্ডমেন্ট করে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করো? তাইলে কনস্টিটিউশন থাকলে কি হয়েছে? এ তো কোনো, এগুলি তো যে, অথবা একটা আর্মি টেক ওভার হলো। আর্মি টেক ওভার মানে কি? আর্মি টেক ওভার নিগেশন অফ অল সিভিল লস। তখন কনস্টিটিউশন হেল্ড আপ হয়ে যাবে। কথার কথা আর কি। আর আমরা চাই না আর্মি টেক ওভার করুক। তো এগুলি কি? চারটা যে আমি যেটা ভাবি আর কি, সেটা হলো যে একটা হলো যে 10 বছর, 10 বছরের বেশি থাকতে পারবে, এটা ঠিক আছে। হ্যাঁ। 2 নম্বর হচ্ছে 70 ক্লজটা ঠিকঠাক করুক। আর 3 নম্বর হচ্ছে প্রধানমন্ত্রী যে অসীম ক্ষমতা, আপনার দিকে আশীর্বাদের দৃষ্টি দিলে আপনার ফুলে ফলে ভরে উঠবে, আর অভিশাপের দৃষ্টি দিলে আপনি জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবেন। এই হচ্ছে আমাদের প্রাইম মিনিস্টার। তার ক্ষমতা কমায় দিতে হবে। এটা কিভাবে ভারসাম্য হয়? প্রেসিডেন্টের সাথে এটা হইতে পারে। আর 4 নম্বরটা হচ্ছে আমাদের যে কনস্টিটিউশনাল বডিগুলি আছে, হ্যাঁ, হিউম্যান রাইট, নির্বাচন কমিশন, পিএসসি, তো আছে না এগুলি যাতে প্রপারলি ফাংশন করতে পারে, স্বাধীনভাবে ফাংশন করতে পারে, এইটা তাইলে আর কিন্তু কিচ্ছু লাগে না। কনস্টিটিউশনাল বডিগুলি যদি প্রপারলি ফাংশন করতে পারে, প্রধানমন্ত্রীর ক্ষমতা যদি কমে যায়, কিচ্ছু লাগে না। আমরা তো খামাখা এগুলি করতেছি। কিন্তু রাজনৈতিক দলগুলো সদিচ্ছা না থাকলে এইসব বডি বা এইসব ইনস্টিটিউশন আসলে কার্যকর হয় কিনা? রাজনৈতিক দলগুলোকে আপনি যে সদিচ্ছায় ফিরে আনবেন, এটা কি সংস্কার দিয়ে পারবেন? ইজ ইট পসিবল? এই যে মবক্রেসি, এটা কোনো আইনে আছে এই মবক্রেসি? তা আপনি কেন এগুলি বলতেছেন? আমি যদি রাজনৈতিক কর্মীরা তো হচ্ছে সমাজের শক্তিশালী শ্রেণী, তাই না? তা শক্তির কাছে আইন কুলায় নাকি? আপনি আইন তো হচ্ছে ভদ্রলোকের জন্য, তাই না? তা এখন যারা মবক্র্যাট, যারা এই যে মানুষের চরিত্র পাল্টায় গেছে, সহিংস, উদ্ধত, বেপরোয়া, এটা হয়ে গেছে না মানুষ, তা আপনি এটাকে কি আইন দিয়ে পরিবর্তন করতে পারবেন? কোনো আইন কি বলছে যে ওই পাথর দিয়ে যে ওই যে এইভাবে যে মারলো পুরানো ঢাকা, আর কোনো আইন বলছে? কোনো আইনে আছে এটা? তাইলে আপনি আইন দিয়ে রাজনৈতিক দলকে ঠিক করবেন মানে? এটা একটা হাস্যকর ব্যাপার। এইটা হচ্ছে রাজনৈতিক কর্মীরা যতক্ষণ না পর্যন্ত কালচারালি অ্যাডভান্স না হবে, সাংস্কৃতিকভাবে, আমি যে কথাটা প্রায়ই বলি যে বাংলাদেশের কোনো রাজনৈতিক সমস্যা নাই, বাংলাদেশের সমস্যা কালচারাল, এবং কালচারাল প্রবলেম থেকে এই রাজনৈতিক সমস্যাগুলির উদ্ভব হয়। বেসিক সমস্যাটা কালচারাল। হ্যাঁ, কালচারাল প্রবলেম যদি সলভ করা যায়, মানে কেউ যদি কালচারালি অ্যাডভান্স, একটা কালচার লোক কখনোই বেআইনি কাজ করবে না, কখনোই মানে এমন কোনো কাজ করবে না যেটা ডিসগ্রেসফুল টু লুক অ্যাট। একটা কালচার লোক, একটা দেখতে খারাপ লাগে এরকম কোনো কাজ একটা কালচার লোক করবে না। তাইলে আপনাকে ঠিক করতে কি? ওই লোকটার পলিটিক্স ঠিক করবেন না আপনি, ওই লোকটার কালচার ঠিক করেন, তাইলে তার পলিটিক্সটা ভালো হবে। ঠিক আছে? আর ওইটা যদি ভালো না হয়, তাহলে আপনি হাজার আইন করেন না, কী লাভ হয় বলেন তো? এই যে অপরাধগুলি হচ্ছে,
প্রত্যেকটা অপরাধের বিপরীতে তো আইন আছে না? এভরি ক্রাইমের বিপরীতে আইন আছে না, যে এই ক্রাইম করলে কি শাস্তি আছে না? আছে তো ক্রাইম হচ্ছে কেন? আমি এই যে সংস্কার যেহেতু আছে, প্রধান উপদেষ্টার এই জাতিসংঘ সফরে বিশাল টিম নিয়ে গিয়েছেন, এটি নিয়ে একটি সমালোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর যখন ক্ষমতা ছিল তখন এটি দেখা যেত যে বিশাল বহর নিয়ে জাতিসংঘে যান, সেই জায়গায় আসলে খুব একটা তো পরিবর্তন আসলো না, কিন্তু রাষ্ট্রের আসলে তাতে কি উপকার হয় এই বিশাল বহর নিয়ে? না কোনো প্রথম কথা হচ্ছে শুনেন, প্রথম কথা হচ্ছে যে ইউএন জেনারেল অ্যাসেম্বলি এইটা একটা মানে গুড ফর নাথিং, এটা একটা ক্লাব প্রতি বছরই। এবং আমি তো বলি জাতিসংঘকে ডিসব্যান্ডেল করে দেওয়া উচিত, জাতিসংঘ উইথ সিকিউরিটি কাউন্সিল এইটাকে ভেঙে এটা শেষ করে দেওয়া উচিত। থাকবে শুধু জাতিসংঘের যে সমস্ত অর্গান আছে, যেগুলো এই যে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তো ইউনিসেফ, ইউনেস্কো, ফাও, এগুলি থাকতে পারে, এগুলির কিছু পজিটিভ কাজ আছে। কিন্তু সিকিউরিটি কাউন্সিল এটা একটা বোগাস জিনিস, সবাই একটা একটা বৃহৎ শক্তি স্থায়ী সদস্য ভেটো দিয়ে দিল বা শেষ। হ্যাঁ, এটা কোনো মানে হয়? এবং আমি জাতিসংঘের নাম দিছি হচ্ছে কি, বৃষ্টি শেষের রংধনু। ঘটনা ঘটে যায়, সারাদিন বৃষ্টিপাত হয়, বিকালবেলা রংধনু হয়ে আকাশে উদিত হয়, কিন্তু সারাদিন কিন্তু বজ্রপাত সব শেষ। অথবা ঢাকাইয়া পুলিশের মতো ঘটনা ঘটে যাওয়ার পরে ঘটনাস্থলে উপস্থিত হয়। এটার অ্যাবসলুটলি এটা মিনিংলেস। এই শ্বেত হস্তি পালার কোনো মানে হয় না। এই যে চাঁদা দিয়ে যে এটা পালা হচ্ছে, ইউএন জেনারেল অ্যাসেম্বলি কি, এই যে রোহিঙ্গা সংকট, আমাদের যে রোহিঙ্গা দীর্ঘদিন থেকে আমরা ইয়ে করতেছি না, কই জাতিসংঘের কোনো একটা রোহিঙ্গা গেছে? তো এই এন্টিটির, এই সত্তার কি অর্থ আছে? হ্যাঁ, আমরা চাঁদা দিচ্ছি অথচ আমাদের একটা বিরাট মানে ঘাড়ে বসে আছে এই সমস্যা। কিন্তু কামাল ভাই, একটা জিনিস আমরা সাইড যদি দেখি আর কি, ধরেন জাতিসংঘের বাইরে যদি কিছু জিনিস দেখি, সম্মেলনকে কেন্দ্র করে যে পারস্পরিক যে বিভিন্ন দেশের ধরনের চুক্তি হয়, নানান ধরনের আলোচনা হয়, সেই জায়গাতেও আমাদের আসলে চুক্তি হয় না, আলোচনা হয়, নানান ধরনের আলোচনা হওয়ার সুযোগ থাকে। কিন্তু আমরা তো দেখি আমাদের বেলায় উল্টো, আমাদের রাষ্ট্রপ্রধানরা গেলে একদল বিক্ষোভ করেন, একদল এই করেন, মানে আমাদের এই সংস্কৃতির কোনো পরিবর্তন কেন আসছে না? আমাদের এই যে লন্ডন এবং নিউ ইয়র্ক, যেটাই আমরা যদি রাজনৈতিক দলগুলোর সময় দেখি, তখনও দেখি যে বিরোধী পক্ষ একটা আন্দোলন করবেন, এটা একদম যেই কালচারের কথা আপনি বলছিলেন। না, এখানে তো শুনেন, মানে এখানকার রাজনৈতিক দুই মেজর রাজনৈতিক দল, আগে তো ছিল কি বলে যে আওয়ামী লীগ ভার্সেস বিএনপি, এখন অবশ্য দেশের ভিতরে হয়ে গেছে বিএনপি বনাম জাতীয় জামাত। সেইটা পরবর্তীকালে এই কন্ডিশন কীরকম হয় সেটা পরে দেখবো আমরা। এতদিন যেটা হয়েছে সেটা হচ্ছে দুইটা রাজনৈতিক দলের মধ্যে যে রাইভালরি, যে শত্রুতা, যে বৈরিতা, এইটা এত চূড়ান্ত, এত চরম। আপনার ডেমোক্রেসিতে কি হয়, ওয়েস্টে আমরা কি দেখি, ডেমোক্রেটিক সোসাইটি মানে কি? ডেমোক্রেটিক সোসাইটি মানে হচ্ছে যে অপোজিশন এবং পজিশন, মানে যারা ক্ষমতা থাকে এবং এদের মধ্যে কোনো পার্থক্য নাই। দে এনজয় ইকুয়াল রাইটস, যে এনজয় ইকুয়াল প্রিভিলেজ। হ্যাঁ, এবং ধরেন ইংল্যান্ডে তো অপোজিশনকে বলে হার ম্যাজেস্টিস লয়াল অপোজিশন। হ্যাঁ, এটা সম্পর্কটা। এবং ওই যে মানে লেবার পার্টি হেরে গেছে, সে মানে বিজয়ী যে হয়েছে হ্যারল্ড উইলসন, তার লন্ডন শহরে বাড়ি নাই, বিরোধী দলীয় নেতা বলতেছে যে আমার গ্রামের বাড়ি চেকার্স, ওখানে গিয়ে কিছুদিন থাকেন। লন্ডন শহরে তার বাড়ি ছিল না, যে কারণে। এই তো হচ্ছে ওদের কালচার। এবং এইটা কেন হয়েছে? এটা হয়েছে যে আমাদের এখানে কেন হয় না? এখানে বিরোধী দল মানে হচ্ছে তাকে নির্যাতন করো, বিরোধী দল মানে হচ্ছে তাকে সমস্ত নাগরিক সুবিধা থেকে বঞ্চিত করো, তাকে ইয়ে করো। ফলে সরকারের সাথে তাদের এরকম একটা বৈরী সম্পর্ক হয়ে যায়। যদি প্রাইম মিনিস্টার এবং লিডার অফ দ্য অপোজিশন সমান মর্যাদা থাকতো, এবং বিরোধী দল যদি সমানভাবে সোসাইটিতে বাস করতে পারতো, সমানভাবে ব্যবসা করতে পারতো, করতে পারতো, মর্যাদা, সমস্ত অধিকার সব থাকতো, তাহলে তো এই রাইভালরি হয় না। রাইভালরিটা কেন হয়? যখনই কেউ জিতে যায়, উইনার টেক্স অল, বিজয়ী সব নিয়ে নেয়। হ্যাঁ, বিরোধী দলকে একেবারেই। ফলে এই রাইভালরি দিনের পর দিন চলতেছে। এবং যেহেতু দেশের ভিতরে আছে, এইটার প্রভাব বাইরেও থাকবে। কারণ বাঙালি তো হাইলি পলিটিসাইজড একটা কথা আছে যে মানে 10 জন বাঙালি যদি একসাথে হয় তাহলে একটা আওয়ামী লীগের কমিটি হবে আর একটা বিএনপির কমিটি হবে, এর কথাই আছে। এটা হাইলি পলিটিসাইজড মানে জাতি। তো এবং দেখবেন আমরা যে হাইলি পলিটিসাইজড, এইটা ওই যে অমর্ত্য সেন খুব ভালো বলছে যে এই অঞ্চলের মানুষ হাইলি আর্গুমেন্টেটিভ সোসাইটি। আপনি গ্রামে যান, এক কাপ চা খাবে আর সারাদিন রাজনীতি নিয়ে ঝগড়া করতেছে। হাইলি আর্গুমেন্টেটিভ, হাইলি পলিটিসাইজড মানে আমরা।
আপনি ওয়েস্টে যান, আমি তো ইউরোপে ঘুরে আসলাম, এই যে ফ্রান্স, দেখেন মানুষ এগুলি নিয়ে ভাবেই নিজের না। দেশের প্রধানমন্ত্রীও জানে না অনেকে যে নাম হ্যাঁ, কি। নাম কি জানে না। হ্যাঁ, তো ফলে এইটার তো এক্সটেনশন হবে, এই যে ডোমেস্টিক যে রাইভালরি, এটার এক্সটেনশন বাইরে চলে যাচ্ছে। আমরা একটু নির্বাচনের প্রস্তুতি নিয়ে গেছে দুই দল। আপনি যেটি বলছিলেন, এখন বিএনপি ও জামায়াত তারা 300 আসনে নির্বাচন নিয়ে রাজনৈতিক দলগুলো নানান হিসাব নিকাশ করছে এবং কিভাবে জোট করা যায় সেটি নিয়ে ভাবনা আছে। আসলে এই জোটগুলো কতটা কার্যকর হবে, কিংবা এই রাজনৈতিক দলের পজিশনটা আসলে কি হতে পারে নির্বাচনী ডামাডোলে? না, জোট বাংলাদেশে আবার জোট কি? বাংলাদেশে ধরেন যে, যেমন ধর লেফটিস্টরা, হ্যাঁ, যদি যার সাথে যায়, এটা যদি বিএনপির সাথে যায় বা যে বা নিজেরা যদি জোট করে, মানে কি এটার এই রেজাল্ট কি? তারা কি জিততে পারবে? আমার তো মনে হয় যে তারা জামানত, মানে যদি নিজস্ব প্রতীক নিয়ে, এখানে একটা সমস্যা আছে, জোটের এই জোট যে হবে না, এইবারের জোট কিন্তু একটু অন্যরকম। সেটা জোট করলেও নিজের প্রতীকে তখন হবে কি, আমি একটা স্যাম্পল দেই। যেমন একটা কনস্টিটিউয়েন্সিতে, হ্যাঁ, আপনি জোটের অংশ, আপনার নিজস্ব প্রতীক আছে, ওইখানে বিএনপির প্রতীক নাই, মানে বিএনপির জোট আর কি, বিএনপির প্রতীক নাই ক্যান্ডিডেট, তো ওখানে তো বিএনপির যারা যে নমিনেশন পায় না, সে তো একটা বিদ্রোহী প্রার্থী হইতে পারে, সে স্বতন্ত্র করলো, তাই না? না করলেও প্রতীকের প্রতি যে মানুষের আগ্রহ দেশে, হ্যাঁ, সেটির কারণে তো ভোট কম হয়ে যাবে ইত্যাদি। তো ফলে এটা দিয়ে পাবলিক ওপিনিয়ন রিফ্লেক্টেড হবে না, পাবলিক ওপিনিয়ন রিফ্লেক্টেড হবে না, এবং কোনো ক্ষেত্রে বিদ্রোহী প্রার্থীর সঙ্গে ওই জোটের প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা হবে, বিএনপির যারা বিদ্রোহী প্রার্থী হবে, ওখানে একটা ক্ল্যাশ হবে, হবে, এবং বিদ্রোহী প্রার্থী জিতেও যেতে পারে, স্বতন্ত্র জিতেও যেতে পারে। সুতরাং এই সমস্ত, কিংবা ধরেন যে জামাতের সাথে যারা জোট করবে, একটা আছে ইসলামী আন্দোলন, সেইটা তাদের কিছু ভোট আছে ইত্যাদি, বাকিদের তো কোনো ভোট নেই। আর বিএনপির সাথে যারা জোট বাঁধবে, তাদের ভার্চুয়ালি কারোরই ভোট নাই, মানে যাই বলেন না, ব্যক্তি হিসেবে পরিচিত ব্যক্তি। এগুলি হচ্ছে কি, এগুলি হচ্ছে ওয়ান ম্যান পার্টি, এবং দলের প্রধান নেতার একটা ইমেজ তৈরি হয়েছে সারা দেশে, কিন্তু আপনি যখনই গ্রাসরুট লেভেলে যাবেন দেখবেন জিরো। গ্রাসরুট জিরো, খালি ওই যে ব্যক্তিটি মধ্য দিয়ে দলটা পার্সনিফাইড হচ্ছে, হ্যাঁ, সেই ব্যক্তিটা একটা ইমেজ হচ্ছে। যেমন ধরেন আমাদের মান্না ভাই বলেন, জোনায়েদ সাকি বলেন, সাইফুল হক ভাই বলেন, হ্যাঁ, তারা একটা পার্সোনালিটি, তাদের একটা ফিলসফিক্যাল ইনফ্লুয়েন্স আছে, রাজনীতিতে একটা দার্শনিক ইনফ্লুয়েন্স আছে, কিন্তু প্র্যাকটিক্যাল কোনো ইনফ্লুয়েন্স নাই, ঠিক আছে? তো ইলেকশন তো প্র্যাকটিক্যাল ব্যাপার, ওখানে তো দর্শন ফর্শন কিছু নাই, তাই না? তো ফলে আপনি যখন টেবিল টকে যাবেন, তখন একটা মূল্য আছে তাদের বক্তব্য, তারা একটা গাইডলাইন দিচ্ছে ইত্যাদি, মূল্য দেয়। কিন্তু যখনই আপনি ইলেকশনের মাঠে যাবেন, দে আর মানে নোবডি, তাদের কোনো ইয়েই নাই, মানে গ্রহণযোগ্যতা একেবারেই না। হ্যাঁ, কারণ আমি মান্না ভাইয়ের কাছে শুনছি 91-এ উনি এই সূর্যমার্কা নিয়ে দাঁড়াইছিলেন, তো গ্রাম বগুড়ায়। তো ওই লোকে সন্ধ্যা হয়ে গেছে, তো হারিকেন নিয়ে মুখের তাকায় বলতেছে, ও আপনি মান্না, আপনার নাম বিবিসি থেকে বলে, আচ্ছা আচ্ছা। পরে দেখা গেল রেজাল্টে তার জামানত নাই। এই যে আপনার নাম বিবিসি থেকে বলে, আপনি ডাকসুর ভিপি, এইটা হচ্ছে তার পার্সোনাল ইমেজ। কিন্তু যখনই আপনি গ্রাসরুটে চলে যাবেন তার দলের, দেখবেন যে জিরো। এভরি সিঙ্গেল লেফটিস্ট। আমরা তো জাসদ করছি, কি বিশাল মানে সরগরম করে রাখছি। 73 ইলেকশন 2টা সিট পেলাম, আর 79 ইলেকশন পেলাম মাত্র 8টা, অথচ সারা দেশ গরম করে রাখছিলাম। ভোট অন্য জিনিস, এটা এই রাজনীতি দিয়ে এটা হয় না। মানে রাজনীতি যেভাবে আমরা দেখতেছি, এইটা দিয়ে ভোট বিচার করা যাবে না, বিচার করা যায় না। আলোচনা শোনার জন্য মাহবুব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। দর্শক, ফ্রন্ট পেজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।